নমস্কার বন্ধুরা, গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটি গল্পের সাথে। গল্পটি বলার সময় আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, সাবস্ক্রাইব ও একটি ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে তবেই আমি জানতে পারবো আমার গল্প আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের লেখা মরণের পরেও। গল্প পাঠে আমি অর্পিতা। রবীন্দ্র শরৎ উত্তর বাংলা সাহিত্যে বিভূতিভূষণ তারাশঙ্করের পর বাঙালি মধ্যবিত্ত সমাজকে উপজীব্য করে যে সকল কথা সাহিত্যিক সার্থক সাহিত্য সৃষ্টি করেছেন তাদের মধ্যে গজেন্দ্র কুমার মিত্রকে অন্যতম শ্রেষ্ঠ বললে বিন্দুমাত্র ভুল বলা হবে না। 1908 সালের 8ই নভেম্বর এই প্রবীণ লেখকের জন্ম হয় কলকাতা শহরেই। গজেন্দ্র কুমারের জীবন সংগ্রাম বিচিত্র। নিজের পছন্দ মতো পেশা বেছে নিয়েছেন বিচিত্র মানুষ দেখার জন্য, বিচিত্র দেশ দেখার জন্য। সাধুসঙ্গ করেছেন জীবনভরই। এই সূত্রে অভিজ্ঞতা হয়েছে একাধিক অপ্রাকৃতিক ঘটনার। সৃষ্টি করতে পেরেছেন অপ্রাকৃতিক বিষয়বস্তু নিয়ে একাধিক কল্পকাহিনী। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। আজকের গল্পটি নেওয়া হয়েছে গজেন্দ্র কুমার মিত্রের অলৌকিক সমগ্রহ এই বইটি থেকে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প মরণের পরেও। গল্প পাঠিয়ে আমি অর্পিতা। মৃত্যু পথযাত্রিনীকে কে আর কটু কথা বলতে চায়, তবু অমরেশের মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে গেল সে অনেক দুঃখেই। আজ 6 মাস শুয়ে আছে সুহাসিনী। কঠিন রোগ, কিন্তু তাতেও কি স্বভাবের এতটুকু পরিবর্তন হয়েছে? বিয়ের পর এই দীর্ঘ 8টা বছর অমরেশের কেটেছে যেন একটা না একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে। একটু বেশি বয়সেই বিয়ে করেছিল অমরেশ। সে বয়সে রোম্যান্সের লোভে মানুষ ততটা বিয়ে করে না যতটা করে গৃহে শান্তি শৃঙ্খলা এবং একটু সেবার লোভে। তবু ফুলশয্যার রাত্রে নবরা বধূর সঙ্গে প্রথম পরিচয়। মন কিছু স্বপ্ন দেখেছিল বইকি, কিন্তু সে স্বপ্ন ভাঙতেও বেশি দেরি হয়নি। সামান্য 2-1টা কথার পরেই অপরিচয়ে অন্তরাল দূর হওয়া মাত্র সুহাসিনী জানতে চেয়েছিল যে বিবাহের আগে অমরেশ কী পরিমাণ প্রেম করে বেরিয়েছিল আর কতগুলি মেয়ের সঙ্গে। সেই সূত্রপাত, কিন্তু শেষ নয়। প্রশ্নটার উত্তর পেয়ে সুহাসিনী তৃপ্তি হয়নি, অর্থাৎ সংশয় যায়নি। অমরেশও ডাগর মেয়ে বিয়ে করেছিল, এ প্রশ্ন এ সংশয় তার মনেও জাগতে পারে সে কথাটা কিন্তু সুহাসিনী একবারও ভাবেনি। যেন তা অসম্ভব। সুহাসিনী সমস্ত সংশয়ের ঊর্ধ্বে, সিজারের পত্নীর মতো। অথচ তারপর থেকে একদিনও অমরেশকে সে শান্তি দেয়নি। ওদিকে চেয়েছিলে কেন? ওদের বাড়ি সেই ধিঙ্গি অশুভ মেয়েটা বুঝি জানলায় ছিল? অতই বা ঠাকুরজির বাড়ি যাওয়া কেন? ওর ননদ বুড়িকে দেখে বুঝি আর আশ মেটে না? এতক্ষণ কোথায় ছিলে? অফিস তো তোমাদের ছুটি হয় 5টায়, তুমি 9টা পর্যন্ত অফিসে ছিলে। কাকে বোকা বোঝাও বলো তো, আমি যেন কিচ্ছু বুঝি না। আজ আবার এত দেরি কেন? বায়োস্কোপ গিয়েছিলে নিশ্চয়ই। তা তো যাবেই, আমাকে নিয়ে যেতেই তোমার যত সময় নষ্ট। কি বললে? বন্ধুরা জোর করে নিয়ে গিয়েছিল? কে বন্ধু? কে 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 বন্ধু? সমস্যার নিশ্চয়ই। বেবিটা সঙ্গে ছিল তো? ব্যাস, আর বলতে হবে না। সেই জন্যই এত দেরি। 8:30টায় শো ভাঙে, বাড়ি ফিরলে রাত 9:30টায়। তো তারপর কতগুলি টাকা বেবির পেছনে খরচ হলো? বাজারে গিয়েছো সেই কখন? 1 ঘন্টা ধরে বাজার? না না না, অমনি যাবার পথে আরতিদের বাড়ি চা খেয়ে যাওয়া হলো, ইত্যাদি। সহস্র প্রশ্নের মধ্যে কয়েকটি তুলে দিলুম, বেশি বলার প্রয়োজন নেই। অনেকেরই এইসব প্রশ্নের সঙ্গে পরিচয় আছে। নিজের মনের মাধুরী মিশিয়ে বাকিগুলো তৈরি করে নেবেন। তবে শুধু যদি প্রশ্ন হতো, অত ভাববার কিছু ছিল না। ঝি 4 মাসের বেশি রাখবার উপায় নেই। যেমন করেই হোক তাকে তাড়াবেই সুহাসিনী। তা কে জানে যুবতী, কে জানে পৌরা। ঘরের জানলা খোলা প্রায় বন্ধ করতে হয়েছিল।
সুখের চেয়ে সুহাস্তি ভালো এই ভেবে। সুহাসিনী, এই সুহাসিনী, কি করছো? দরজা খোলো। সুহাসিনী, দরজা বন্ধ করেছো কেন? সুহাসিনী, দরজা খোলো। আর প্রতিবাদ করা বৃথা। মান, অভিমান, কান্নাকাটি, উপবাস, এসব অস্ত্র সুহাসিনীর তৃণে যেন জোগানো। সুতরাং সব আশায় সমরেশকে বিসর্জন দিতে হয়েছিল। অশান্তির ভয়ে তার মানসিক অবস্থা এমন হয়েছিল যে বাস করবার মতো একটা কুয়া পেলেও সে বেঁচে যেত। তারপর এই অসুখ, এ তো আরও অসহ্য। কোনো কাজ নেই, শুয়ে শুয়ে শুধু স্বামীকে সন্দেহ করা ছাড়া। সেবা করার জন্য যে কোনো আত্মীয়াকেই আনায়, তার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে বসে সুহাসিনী। পত্য না খাওয়া, ওষুধ না খাওয়া, এ তো আমোঘ অস্ত্র। শুধু পাগল হয়ে যেতে বাকি ছিল সমরেশের। ইদানিং সে সমস্ত মনে প্রাণে প্রতিজ্ঞা করত স্ত্রীর মৃত্যু, যদিও প্রার্থনা করতে তার সংস্কারে বাধ্য। মনের কাছে সে কিছুতেই স্বীকার করতে চাইতো না যে সে স্ত্রীর মৃত্যু চাইছে। সবচেয়ে মজা এই, ওর এই মনোভাব সুহাসিনী জানত। প্রায় বলতো, ও গো, আর দেরি নেই গো, আর দেরি নেই। আমি মরলে তোমার যে শান্তি হয় তা আমি জানি। আর কটা দিন হয়েই তো এলো। এতদিন পারলে আর কটা দিন ধৈর্য ধরে থাকো। আমার শেষ হয়ে এসেছে। আবার পরক্ষণে বলতো, আমার তো হয়েই এসেছে। যাই যাই, তারপর যত খুশি মজা লুটো। তখন তো আর বলতে আসবো না। এই কটা দিন আর সহ্য হচ্ছে না। এত তাড়া তোমার? ওগো, তোমার এত তাড়া? সেদিনও কথাটা উঠেছিল এই প্রসঙ্গেই। কেউ নেই সেবা করার। অমরেশেরও আর অফিস কামাই করা সম্ভব নয়। সে প্রস্তাব করেছিল একটা নার্স রাখার। সুহাসিনী যেন জ্বলে উঠেছিল একবার। হ্যাঁ, তার কম আর নেশা জমবে কেন? আমি এ ঘরে শুষবো আর উনি পাশের ঘরে নার্সকে নিয়ে ফুর্তি করবেন। আর হয়তো বড়জোর মাসখানেক আছি। হ্যাঁ, তাও তোমার সহ্য হচ্ছে না? দগদে দগদে না মারলে আর চলছে না বুঝি? উফ, ও কি পিশাচ তুমি! মরার ওপর খাঁড়ার ঘা দিতে একটু মায়া হয় না তোমার? হ্যাঁ, মরবার পর যা করবে তুমি তা তো বুঝতেই পারছি। শেষ কটা দিন একটু শান্তিতে থাকতে দাও। এতটা বলার পরিশ্রমেই তার শ্বাস আটকে আসছিল। কোনো মতে দম নিয়ে বলেছিল, তবে তাও বলে রাখছি, মনে করো না যে আমি মরে তোমাকে অব্যাহত দেব। সারা জীবন জ্বালিয়েছ, মরে তার শোধ তুলব। আবার জন্মাবো, তোমার কাছেই জন্মাবো। ছায়ার মতো লেগে থাকবো সঙ্গে। যা খুশি তাই করবে, তা হতে দেব না আমি। অতখানি স্বার্থত্যাগের পর এতটা অকৃতজ্ঞতা পেলে কার মাথা ঠিক থাকে? অমরেশও নিজেকে সামলাতে পারেনি। বলে ফেলেছিল, মরবার পর যদি জন্মাও তো মানুষ হয়ে আর জন্মাবে না তুমি। এটা ঠিক, কুকুর বেড়াল হয়েই জন্মাবে, কিংবা যে খল তুমি সাপ হওয়াই বেশি সম্ভব। অদ্ভুত একটা দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে সুহাসিনী বলেছিল, বেশ তো, তাই না হয় জন্মাবো, কিন্তু তাতে কি রেহাই পাবে ভাবছো? দেখে নিও তুমি। কিন্তু এসব তো কথার কথা, মনে রাখবার কথা নয়। কেউ মনে করে রাখেও নি। কথাটা বলার দিনাষ্টেকের মধ্যেই সুহাসিনীর মৃত্যু হয়েছিল। স্বস্তির নিঃশ্বাস, মুক্তির নিঃশ্বাস ফেলে বেঁচেছিল অমরেশ ঠিকই। তবু একটু দুঃখ হয়েছিল স্ত্রীর জন্য। বেচারি, ওই কি কম অশান্তি পেল? চিরজীবন যে ঈর্ষার আগুন অমরেশকে ঘিরে রেখেছিল, তা কি ওকে দগ্ধ করেনি? জীবনে শান্তি যে কেমন তা তো অনুভবই করতে পারল না কখনো। আর এই অসময়ে যে স্বামীকে একটি দণ্ড চোখের আড়ালে রেখে স্বস্তি পেত না, তাকেই চিরকালের মতো ত্যাগ করে চলে যেতে হলো। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবরা প্রায় সঙ্গে সঙ্গেই আবার বিয়ের প্রস্তাবটা এনেছিলেন। সত্যি এমন কিছু বয়স হয়নি,
40-41 বছরের আজকাল অনেকেই প্রথম বিয়ে করে। ঘরেও তো লোক চাই একটা। শুধু চাকর বাকরের ভরসায় এখন থেকে থাকা যায় না। বলতে গেলে সারা জীবনটাই তো পড়ে আছে। কিন্তু অমরেশ কারুর কথাই শোনেনি। বাবা আবার অনেক কষ্টেই রেহাই পেয়েছে সে। মুক্তির আনন্দে সে যেন পাগল হয়ে উঠেছে। শুধু যখন খুশি এবং যত খুশি বাইরে ঘোরা, আর যত রাত্রে ইচ্ছা বাড়ি ফেরার মধ্যে যে এত আনন্দ আছে কে জানতো। একবারেই যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার, আর দরকার নেই। ধন্যবাদ। খাওয়া দাওয়া তার জন্য হোটেল আছে, অসুখ বিসুখ হাসপাতালের অভাব কি। মরবার পরের কথা সে ভাবে না। যেখানে মরবে তারাই গন্ধ হবার ভয়ে যেমন করে হোক লাশ সরাবার ব্যবস্থা করবে। তবে এ তো প্রথম আনন্দের উন্মত্ততা। একেও বিশ্বাস করেনি, শুধু এইটে বুঝেছিল যে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বছরখানেক পরে পুজোর সময় বেশি ছুটি নিয়ে রাজগিরে গেল অমরেশ। সেখানে ঠিক ওর পাশের বাংলোতে যিনি ভাড়া ছিলেন সেই শুভ্রাংশুবাবুর সঙ্গে হঠাৎ খুব ভাব জমে গেল। ওরা একসঙ্গে কুণ্ডে স্নান করতে যায়। অত ভোরে এবং অত রাত্রে আর কেউ যেতে চায় না। দুজনের রুচির সঙ্গে দুজনের মিল হওয়াতে ক্রমেই অন্তরঙ্গতাটা বেড়ে গেল। শুভাংশুবাবুর 24-25 বছরের বোনটির সঙ্গে পরিচয় হতেও খুব একটা দেরি হলো না, এবং সেই বোনটি রুচিরা শীঘ্রই আবিষ্কার করল যে একটি বাচ্চা চাকরের ওপর অমরেশের গৃহস্থলীর ভার। সে রান্না করে অখাদ্য, চা করে জলের মতো, এবং কোনো কাজটাই ভালো করে করতে পারে না। ফলে প্রত্যেক দিনই একটা দুটো পদ ও বাংলো থেকে এ বাংলোতে এসে পৌঁছতে লাগলো, সকালে, দুপুরে, বিকেলে এবং সন্ধ্যায়। চায়ের কাপ নিয়ে রুচিরা নিজেই আসতো। একদিন দুদিন ছাড়া ও বাংলোতেই আহারের নিমন্ত্রণ হতে লাগলো, এবং কয়েকদিন পর থেকেই অমরেশ দেখল ওর ঘরকন্যা ও শয্যার বিশৃঙ্খলা ঘুচে গেছে। কে যেন ওর অনুপস্থিতিতে এসে তার মায়াহস্ত বুলিয়ে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে যাচ্ছে। ঋষিরা একেই বোধ হয় মহামায়ার ফাঁদ বলেছেন। অমরেশের অত তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও সে আবার রুচিরাকে নিয়ে গৃহস্থলী পাতবার কথাটা ভাবতে লাগলো। শুভ্রাংশু একদিন বলে ফেলল কথাটা। এমন করে আর কতদিন চলবে অমরেশবাবু? আর একবার সংসার পাতুন। দেখুন, বলেন তো আমরা আপনাদের পাল্টি ঘর। রুচিরাও খুব খারাপ মেয়ে নয়, লেখাপড়াও কিছু জানে। গৃহস্থলের কাজ যেটা আপনার বেশি দরকার সেটার সার্টিফিকেট ওকে বোধ হয় আপনিই দিতে পারবেন। অমরেশ আর না বলতে পারল না। বললে, সে দেখুন, আগে আপনার বোনের মত নিন। আমার মতো পৌরকে অবশ্যই একটা বাড়ি আছে কলকাতায়, মোটা মাইনে চাকরিও করি। তবু আমাকে কি ওর পছন্দ হবে? বিলক্ষণ, ও কি আর কচি খুকি? কথাটা রাত্রে কুণ্ড থেকে ফেরবার পথে হয়েছিল। অন্ধকার নির্জন রাস্তা তার মোহ বিস্তার করেছিল রুচিরার চিন্তাকে ঘিরে। অমরেশ লঘু মনেই বাসায় ফিরল। ঘরে ফিরে দেখল বিছানাটি পরিপাটি সাজানো, কাপড় জামা গুছিয়ে কিছু বাক্সয় কিছু আলনায় তোলা হয়েছে। আলোটি পরিষ্কার ঝকঝক করছে। তৃপ্তি ও কৃতজ্ঞতায় মন ভরে গেল। তিক্ত অভিজ্ঞতার আশঙ্কা বহু দূরে চলে গেল। রাত্রে খাওয়ার আগে ও বাড়ি থেকে মাংস এবং মিষ্টি এসে পৌঁছতে আরও ভালো লাগলো। এমনই জীবনসঙ্গিনী তো মানুষের কাম্য। অমরেশও তো তাই চেয়েছিল। খেতে বসে সবে একগাল মাত্র রুটি মাংসর ঝোলে ডুবিয়ে মুখে পড়েছে অমরেশ। তার স্বাদ ও গন্ধ সমস্ত অনুভূতিকে অধিকতর লালায়িত করে তুলেছে মাত্র। এমন সময় হঠাৎ একটা প্রকাণ্ড বনবেড়াল ওপাশের জানলা দিয়ে লাফিয়ে পড়ল একেবারে মাংসর বাটির উপরে। হে কি! মাংসর বাটিটাও যেমন পড়ে গেল, আবার লাফিয়ে ফেরার পথে মিষ্টির প্লেটটাও ভেঙে খান খান হয়ে গেল ওই বেড়ালটির পায়ের আঘাতে। হই হই করে উঠল ওর চাকর রাজু, অমরেশ নিজেও। কিন্তু ততক্ষণে অনিষ্ট যা হবার তা হয়ে গেছে। চোখের নিমেষে যেন ঘটনাটা ঘটে গেল। রুচিরা আর তার বৌদিও ছুটে এলো ও বাড়ি থেকে।
ও বাবা, দেখেছেন কি কাণ্ড, রাত্রিরের খাওয়াটা পুরো নষ্ট করে দিল। অমরেশের কোনো নিষেধ না শুনে ওরা নতুন করে আবার খাবার এনে দিল। ব্যাপারটা তখনকার মতো মিটেই গেল। রাজু বললে, বাপরে, বেড়ালটা যেন বাঘের মতো, দেখেছেন বাবু, দেখলে ভয় করে। রুচিরা বললে, আজ কদিনই দেখছি আমাদের বাড়ির আনাচে কানাচে ঘুরছে। অবশ্য আমাদের অনেক লোক থাকে বলে ঘরে ঢুকতে পাইনি। কি সাহস দেখেছেন, পাত থেকে খেতে চায়। বিড়ালের এমন সাহস তো কখনো দেখিনি। রাত্রে শুয়ে কথাটা ভাবতে ভাবতেই অমরেশ ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কি একটা শব্দে ওর ঘুম ভেঙে গেল। কৃষ্ণপক্ষের শেষ রাত্রিরের জ্যোৎস্না ঘরে এসে পড়েছে। তারই অস্পষ্ট আলোতে অমরেশ দেখল সেই বিড়ালটাই ওরই বিছানায় এসে বসেছে এবং ওরই দিকে চেয়ে গলায় একটা অদ্ভুত শব্দ করে গর্জন করছে। ঝগড়া করার সময় যেমন শব্দ বার হয় ওদের গলায়, ঠিক তেমনি। দৃশ্যটা এমন অদ্ভুত, এমন অবাস্তব যে দেখা মাত্র ভয় চিৎকার করে উঠল অমরেশ। সেই চিৎকারেই বোধহয় ভয় পেয়ে বেড়ালটা পালালো। রাজু ঘুম ভেঙে লাফিয়ে উঠল। কি কি বাবু, কি হয়েছে? ও বাবু, কি হয়েছে আপনার? কিন্তু সে উত্তর অমরেশকে আর দিতে হলো না। তার আগেই পাশের বাড়িতে নারী কণ্ঠের একটা আর্তচিৎকার, ও মাগো, ও মাগো। এরা ছুটে গিয়ে শুনল সেই বেড়ালটাই ঘুমের মধ্যে রুচিরাকে আছড়ে দিয়ে গেছে। কোনো এক মৃত্যু পথযাত্রিনীর অদ্ভুত অন্তিম দৃশ্য ভেসে উঠল অমরেশের মানসপটে। তুমি মনে করো না যে আমি মরে তোমাকে অব্যাহতি দেব। আমি আবার জন্মাবো, তোমার কাছে কাছেই জন্মাবো। আমি ছায়ার মতো তোমার সঙ্গে। আমি ছায়ার মতো লেগে থাকবো তোমার সঙ্গে। কপাল ঘামে ভরে গেল। হাত দিয়ে সে ঘাম মুছতে গিয়ে দেখল হাত কাঁপছে থরথর করে। অমরেশ আর একদিনও রাজগীরে রইল না। শুভ্রাংশুকে জানালে, শুনুন, আমার জরুরি একটা কাজ পড়েছে, একটা টেলিগ্রাম এসেছে, ভাবছি এই সকাল 11টার গাড়িতেই বেরিয়ে যাব। শুভ্রাংশু ব্যাকুল হয়ে বললে, কিন্তু এমন অকস্মাৎ, এমনভাবে, কথা হচ্ছে অনেক কথা রয়ে গেল যে অমরেশ বাবু, এ ধারের ব্যাপারগুলো কি হবে তাহলে? গিয়েই চিঠি দেবো আপনাকে, বিচলিত হবেন না, আবার হয়তো ঘুরে আসতে পারি। কিন্তু আজ আমার মন বড় বিক্ষিপ্ত, আজ আর কিছু বলতে পারছি না, মাফ করবেন। শুভ্রাংশু আর কিছু বলল না, শুধু তার স্ত্রী বলল, আচ্ছা, টেলিগ্রাম এলো কখন? ভদ্রলোক বিড়ালের ভয় পালাচ্ছেন নাকি? রুচিরা রাগ করে বলল, বৌদি যেন কি, আমরা কি সবাই পথের দিকে চেয়ে বসে আছি কখন কার কি টেলিগ্রাম আসছে খবর রাখবো? বৌদি মুখ টিপে হেসে বললেন, তা বটে ভাই, আমারই অন্যায় হয়েছে। ট্রেন যায় একেবারে ওদের বাংলোর সামনে দিয়ে। অমরেশ খুব নিরুৎসাহ বিষণ্ণ মুখে রুমাল নাড়ে। রুচিরা ছলো ছলো চোখ দূর থেকে ওর দৃষ্টি এড়ায়নি। ট্রেনখানা চলে যেতে বোনের মুখের দিকে চেয়ে শুভ্রাংশু বলে, নাও, এ আবার এক ফ্যাসাদ বাঁধল দেখছি। কিন্তু কলকাতায় ফিরল না অমরেশ। গভীর রাত্রেই মধুপুরে নেমে পড়ল। কালীপুর টাউনে ওর এক বন্ধুর বাড়ি আছে। বহুবার অমরেশ এসে থেকে গেছে। মালি ওকে ভালো করেই চেনে, থাকবার কোনো অসুবিধে হবে না। তাই বলে এত রাত্রে তো আর সেখানে যাওয়া যায় না, বাকি রাতটুকুনি স্টেশনেই কাটাতে হবে। প্ল্যাটফর্মের এক প্রান্তে মালগুলো জড়ো করে রেখে তাতেই ঠেস দিয়ে রাজু ঘুমোতে লাগলো। অমরেশের চোখে কিন্তু ঘুম এলো না। সে সেই নিস্তব্ধ প্ল্যাটফর্মেই পায়চারি করতে লাগলো। কত ট্রেন এলো, কত ট্রেন গেল। যখন ট্রেন আসে, যাত্রীদের গোলমাল, কুলিদের বিবাদ, ভেন্ডারদের চিৎকার, সবটা মিলে যে কোলাহল হয়, স্টেশনে যে প্রাণলক্ষণ জাগে, তাতে খানিকটা অন্যমনস্ক হয় অমরেশ। আবার স্টেশনে আলো স্থিমিত হয়ে আসে একসময়, কোলাহল যায় স্তব্ধ হয়ে। ওর মনও ফিরে আসে নিজের দুর্ভাগ্যে। কথাটা ভাবছে অমরেশ, সারা দিন ধরেই ভাবছে, এ কি হলো ওর? শুধু কি ওর ভাগ্যে যত অঘটন ঘটে? এই 8 বছরের বিবাহিত জীবনে একদিনের জন্য শান্তি দেয়নি সুহাসিনী। মরবার পরও কি নিষ্কৃতি দেবে না? ও কি বিদ্বেষ তার,
কি অসম্ভব ঈর্ষা! কিন্তু পূর্ব দিগন্তে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই যেন মনের মধ্যে আশ্বাস পায় একটা। চিন্তাটা সেই রাত্রিতে প্রথম মাথায় এসেছিল, আর ওকে ত্যাগ করেনি। এতক্ষণ ধরে যা কিছু ভেবেছে চিন্তাটাকে মনে মনে মেনে নিয়েই ভেবেছে, কিন্তু এখন এই ভোরবেলা সংশয়ও ক্রমে দেখা দিল। সবটাই কাকতালীয় নয় তো? ওটা হয়তো সাধারণ বিড়াল, একটা বুনো বিড়াল। অমরেশের উত্তপ্ত কল্পনায় তাকে সুহাসিনীর স্মৃতির সঙ্গে জড়িয়ে ফেলেছে। না না, কাজটা অন্যায় হয়ে গেছে। সামান্য একটা বুনো বিড়ালের ভয় চলে এলো সে, এই আধুনিক যুগের সভ্য মানুষ। পায়চারি থামিয়ে জোর করে যেন নিজের মনে বল আনে অমরেশ। রাজুকে ডাকে, এই রাজু, ওঠ, দেখ দেখি একটা এক্কা বা রিক্সা পাস কিনা, চল এবার বাড়ি যাই। কালীপুর টাউনে যখন পৌঁছলো তখন বেশ ফর্সা হয়ে গেছে। মালি ওকে দেখে খুশি হয়েই সেলাম করলো। ফটক খুলে তাড়াতাড়ি মালটালগুলো নামিয়ে নিল। বাবু, এই ঘরেই থাকবেন তো? পূর্ব দিকের ঘরটায়? ওইটা তো আপনার ভারী পছন্দ। হ্যাঁ বাপু, ওই ঘরটাই আমাকে খুলে দাও। বাগানে শিউলি ফুল ফুটে আছে অজস্র, তার সঙ্গে এখনও জড়িয়ে আছে অসংখ্য রজনীগন্ধার সুবাসের স্মৃতি। হিমেল ভোরের হাওয়ার সঙ্গে সেই মিষ্টি গন্ধ মিশেছিল। মালি কোমর থেকে চাবির গোছাটা হাতে করে এগিয়ে যায় দোর খুলতে। পিছনেই অমরেশ, তার পিছনে বিছানা ও সুটকেস নিয়ে রাজু। ঘরটা বন্ধ, দোর জানালা সব বন্ধ। বোধহয় দীর্ঘকাল ধরেই বন্ধ রয়েছে এমনি। দোর জানালা খুলে দেবার পর খানিকটা বাইরের বাতাস ঢোকবার আগে আর ওর মধ্যে যাওয়া যাবে না, মনে মনে ভাবে অমরেশ। কিন্তু হঠাৎ ওর চমক ভেঙে যায় মালির আতঙ্ক কণ্টকিত অস্ফুট আর্তনাদে। ওমাগো, হো হো, ওমাগো! তীক্ষ্ণ কণ্ঠে সে প্রশ্ন করে, কি হলো মালি, কি হলো? সঙ্গে সঙ্গে এগিয়ে আসে খানিকটা। হকি! ওর গলা থেকেও একটা আর্তস্বর বেরোয়। ঘরের মধ্যে একটা প্রকাণ্ড কালো কুকুর, ঈষৎ শীর্ণ হয়তো, জিভ বার করে হাঁপাচ্ছে এবং কেমন একরকম জ্বলন্ত দৃষ্টি মেলে ওদের দিকে চেয়ে আছে। খানিকটা চেয়ে থাকার পর ওদের পাশ কাটিয়ে দৌড়ে বেরিয়ে গেল কুকুরটা। মালির চোখ দুটো বিস্ফারিত, ভয়ে হাত পা কাঁপছে। কোথা থেকে এলো বাবু কুকুরটা? হ্যাঁ, দোর জানালা সব বন্ধ। অমরেশেরও বুকের মধ্যেটা হিম হয়ে এসেছিল, কিন্তু তবু সে কণ্ঠস্বরে জোর দিয়ে বলল, ওই যে নর্দমা। খোলা নর্দমা একটা আছে ঠিকই, তবে তবে তার মধ্যে দিয়ে অত বড় কুকুর আসা কি সম্ভব? মালি সংশয় প্রকাশ করে। কবে খুলেছিলে ঘরটা শেষ? সেই সময় হয়তো ঢুকে বসেছিল। খুলেছিলুম তা বাবু, সে তো মাসখানেক হবে। তবে হ্যাঁ, পরশু দিন দুখানা কাগজের দরকার হয়েছিল, ও তাই একবার খুলেছিলাম বটে। এই যে তাকের ওপর ওই পুরনো খবরের কাগজগুলো আছে না, সেই আপনি যখন ছিলেন সেই সময় থেকে কাগজগুলো ওখানেই পড়ে আছে। কিন্তু সে তো 1 মিনিটের জন্য বাবু। সেই সময় কখন ঢুকে পড়েছে হয়তো, আর বেরোতে পারেনি, কিংবা নর্দমা দিয়েই ঢুকেছে। ঢোকে ওরা ওরকম করে, বেরোতে পারে না আর, বিজ্ঞভাবে বলেছিল অমরেশ। দুপুরে ক্লান্ত চোখ বুজে আসে, তবু ভালো করে ঘুম হয় না। রুচিরার ছলো ছলো দুটি চোখের স্মৃতি, তার সঙ্গে আলো আধারিতে একটা বনো বেড়ালের প্রকাণ্ড রুষ্ট মুখ, সুহাসিনীর ঈর্ষাকুটিল দৃষ্টি, সবটা যেন স্বপ্নের মধ্যেও তালগোল পাকায়। অবশেষে বিকালবেলা বাগানে বসে চা খেতে খেতে মনস্থির করে ফেলে অমরেশ। ভাগ্যের সঙ্গে লড়েই দেখবে সে তো কোনো পাপ করেনি কোনো দিন, তবে এ শাস্তি কেন তার? কেন সহ্য করবে সে এ পীড়ন? বিনা দোষে চরম কোনো দণ্ড নিশ্চয় বিধাতা তাকে দেবে না। সে তখনই বসে শুভ্রাংশুকে একটা চিঠি লিখে দিল। যদি ওদের কোনো আপত্তি না থাকে এবং রুচিরার মত হয়তো এ বিবাহ সে সৌভাগ্য বলেই মনে করবে। আগামী অঘ্রাণেই তাহলে হতে পারবে শুভ কাজ। এখন এই কার্তিক মাসের কটা দিন অমরেশ মধুপুরে থাকবে। কলকাতার ঠিকানাও লিখে দিল সে। চিঠিখানা খামে এঁটে রাজুকে স্টেশনে পাঠিয়ে দিল ওখানকার ডাক বাক্সে ফেলে দিয়ে আসতে। তারপর নিশ্চিন্ত হয়ে একখানা বিলিতি নভেলে মন দিল।
দিন তিনেক পরেই শুভ্রাংশুর চিঠি এলো। আপনার পত্র পেয়ে সত্যি খুশি হলুম, কিন্তু এধারে এক বিভ্রাট, রাজগীর থাকার হলো না। কাল সন্ধেবেলা বেরিয়ে ফিরছি, হঠাৎ অন্ধকারে রুচিরা বোধ হয় ঘুমন্ত একটা কুকুরের গায়ে পা দেয়, সে উঠে ওকে কামড়ে দিয়েছে। এখানে তো একটি মাত্র ডাক্তার, তিনি অবশ্য যা করবার সবই করেছেন, কিন্তু তবু আমার মনে হয় কলকাতায় নিয়ে গিয়ে ইঞ্জেকশনগুলো সেরে ফেলাই ভালো, কারণ কুকুরটার আর কোনো হদিশ পাইনি। খ্যাপা কি না কে জানে। মনে করছি কাল এখান থেকে বাসে গিয়ে 12 ডাউন ধরবো, কলকাতায় গিয়ে দেখা হবে। আপনি কবে আসবেন? দৃষ্টি কঠিন হয়ে এলো অমরেশের। ভয় হচ্ছে ঠিকই, অজ্ঞাত একটা আতঙ্ক। মনে হচ্ছে যে তার এই দুর্ভাগ্যের সঙ্গে রুচিরাকে জড়ানো হয়তো ঠিক হচ্ছে না। বিনা দোষে তার যদি কোনো ক্ষতি হয়। সত্যি সত্যি আবার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে সেও তো বিনা দোষেই সইছে এত নির্যাতন। তবে সে কেন রুচিরার জন্য চিন্তা করবে? স্বার্থপরই হবে সে। এত দুঃখের পর এতখানি সৌভাগ্যের সুযোগ এসেছে হাতের কাছে এগিয়ে, কোনো মতেই তাকে সে ছাড়বে না। প্রাণপণ করেই লড়বে অদৃষ্টের সঙ্গে। প্রয়োজন হলে পণ রাখবে তার এবং রুচিরার দুজনেরই প্রাণ। ক্ষতি কি? গভীর রাত্রে 12 ডাউন মধুপুরে এলো, তবু ওদের খুঁজে বার করতে কষ্ট হলো না। কোনো অজ্ঞাত কারণে রুচিরার ঘুম ভেঙে গিয়েছিল এখানে এসেই। মুখ বাড়িয়ে এসে অন্ধকার মধুপুর শহরের দিকে চেয়েছিল। অমরেশ আসাতে বাকি সকলেও জেগে উঠল। বৌদি হেসে বললেন, এত রাত্রে স্টেশনে এসেছেন ঠাকুরজিকে দেখতে বুঝি? একেই বলে টান। আহা বৌদি, কি যে তুমি সব কথা বলো না, চুপ করো। না না, মানে কথা হচ্ছে। অপ্রতিভ হয়ে অমরেশ কতগুলো জবাবদিহি করতে গেল, ফলে আরও অপ্রস্তুত হতে হলো। রুচিরাও হয়ে উঠল লাল। তবে সকলেই যে খুশি হলো তাতে সন্দেহ নেই। শুভ্রাংশু বলে উঠল, উঠে পড়ুন না, একসঙ্গে যাওয়া যাক আজ। না না, মালপত্র রয়েছে, তাছাড়া বাচ্চা চাকর ভয় পাবে। গাড়ি চলে গেল। ছাড়ার আগে ওর ভেতরের এক ফাঁকেই রুচিরা হাত বাড়িয়ে দিয়েছিল। অমরেশ সেই দুর্লভ হাতখানি নিজের হাতের মধ্যে ধরে চাপ দিয়েছে একটু। মনটা ভারী খুশি আজ। শীষ দিতে দিতে বাড়ি ফিরল অমরেশ। রিক্সা থেকে নেমে মালিকে ডাকতেই সে দৌড় খুলে দিল। রাজুকে ডেকে দিল সেই। বালতিতে জল রাখা ছিল। বেশ করে হাত পা ধুয়ে মুখে ঘাড়ে জল দিয়ে ঘরে এসে ঢুকল অমরেশ। রাজু আবার ঘুমিয়ে পড়েছে। হ্যারিকেন জ্বলছে মিটমিট করে, খুব কমানো, তাতে আলোর একটা আভাস মাত্র পাওয়া যায়। রাজুর জন্যই এই আলোটা জ্বলে সারা রাত। ওরও কেমন যেন একটা ভয় হয়েছে। একেবারে অন্ধকার মেঝেতে শুতে ভরসা পাচ্ছে না। মাথা মুখ তোয়ালেতে মুছতে মুছতে বিছানায় এসে বসল অমরেশ। আর মাত্র ঘন্টা 2 রাত আছে। এখন শুলে ঘুম আস্তে আস্তে ভোর হয়ে যাবে। হ্যাঁ, শোবে না বই পড়বে? মনটা বহুদিন পরে বড় প্রফুল্ল। খুশির এক জোয়ার এসেছে মনে। সেই জন্য ঘুমের ইচ্ছা খুব একটা নেই। রাত্রির জাগার কোনো অপসাদও টের পাচ্ছে না। ভাবতে ভাবতে চোখটা পড়েছে ওর মাথার বালিশের দিকে। আবছা আলোয় তবু মনে হচ্ছে বালিশের খাঁজের ছায়াটা যেন একটু বেশি গাঢ় না। মুহূর্তের মধ্যে সমস্ত চৈতন্য তীক্ষ্ণ সজাগ হয়ে উঠেছে। ভালো করে তাকিয়ে দেখল, তারপর আলোটা বাড়িয়ে লণ্ঠনটা এনে ধরল। হ্যাঁ, এই তো বালিশের খাঁজে ছায়ার সঙ্গে মিলিয়ে রয়েছে কালো রঙের সরু লিকলিকে একটি সাপ। অসহ্য রাগে অমরেশ যেন দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে উঠল নিমিষের মধ্যে। সে রাগ তার অদৃষ্টের ওপর, সে রাগ সুহাসিনীর ওপর। এদিক ওদিক চাইতেই নজরে পড়ল মোটা একটা বাঁশের লাঠি কোণে ঠেসানো রয়েছে। সে সেই লাঠিটা তুলে নিল। সাপটা ততক্ষণে সজাগ হয়ে উঠেছে। লাঠি নিয়ে অমরেশ কাছে আসতেই বিছানা থেকে সরাত করে লাফিয়ে নিচে পড়েছে সে। নিচেই বেচারি রাজু শুয়ে আছে, কিন্তু অমরেশ কার্যক্ষেত্রে যথেষ্ট ক্ষিপ্ত হতে পারে এখনও। সে যেন বিদ্যুৎ বেগেই লাঠিটা বসিয়ে দিল সাপের মাথায়। ছোট সরু সাপ, লাঠিটা বেশ মোটা। সাপের মাথাটা থেঁতলে চ্যাপ্টা হয়ে গেছে।
মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে সে। সমস্ত দেহটা অসহায়ভাবে বেঁকে চড়ে উঠেছে বারবার। রাজুর লাঠির শব্দে জেগে উঠে এই দৃশ্য দেখে চিৎকার করে উঠেছে, ও বাবু, ও বাবু, কি হলো, কি হয়েছে বাবু? মালি ছুটে এসেছে, কিন্তু অমরেশের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। সে কেমন যেন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে সেই সাপটার মৃত্যু যন্ত্রণা দেখছে। চোখ ফেরাতে পারছে না, এমন একটা আমোঘ আকর্ষণে ওর দৃষ্টি তাতে নিবদ্ধ। আনন্দ হয়েছে ওর, নিশ্চিন্ত হয়েছে, তা অমরেশও জানে না। ওর অনুভূতিও যেন জড়ো হয়ে গেছে। প্রথমে সেই অসহ্য রাগ নেই, বরং এই জিঘাংসার জন্য যেন নিজের কাছে সে লজ্জিত। তবু তাকিয়ে আছে সে। সাপটা ছটপট করতে করতে খানিকটা এগিয়েছে। দৌড়ের দিকে রাজু আর এক ঘা মারতে যাচ্ছিল। অমরেশ ইঙ্গিতে নিষেধ করল। হাত মুখ ধুয়ে যখন প্রথম ঘরের ভেতর পা দেয় অমরেশ, তার তখনকার সেই পায়ের সজল ছাপটা তখনও শুকোয়নি। একটু বেশি জল ছিল বোধহয় পায়ে। পরিপূর্ণ ছাপটা যথেষ্ট জল নিয়ে স্পষ্ট হয়ে আছে মেঝের ওপর। মরণাহত সাপটা তার পিষ্টদলিত মুখটাকে কোনো মতে যেন বহন করে এনে সেই জলের ছাপের ওপর এসে স্থির হয়ে গেল। এইবার বোধহয় মারাই গেল সে। হয়তো মৃত্যু যন্ত্রণা, অসহ্য তৃষ্ণায় তাকে টেনে এনেছিল এই সামান্য জলরেখার দিকে। হয়তো সবটাই আকস্মিক যোগাযোগ মাত্র। কিন্তু অমরেশের যেন মনে হলো অন্তিম মুহূর্তে সরীসৃপটা তার পদচিহ্নে পৌঁছে সমস্ত অপরাধের জন্য চরম ক্ষমা প্রার্থনা করে গেল। কে জানে কেন আজ সে সুহাসিনীর জন্য দুঃখ বোধ করল। বেচারি, সে নিজেও তো কখনো শান্তি পায়নি। সবার অলক্ষ্যে চোখের কোণ দুটো মুছে অমরেশ আবার বিছানাতে গিয়ে বসল। বসবেন না, বসবেন না বাবু, ভালো করে দেখিনি আগে, আরও কোথাও কিছু আছে কি না। এই হিমে যখন সাপ বেরিয়েছে। না, আর ভয় নেই, অমরেশ জোর দিয়েই বলে। এ জোর সে কোথায় পায় কে জানে। আজ আমার গল্পটি আমি এখানেই শেষ করলাম। আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন একটি গল্পের সাথে। এবার আপনারা কমেন্ট করুন আপনারা কী ধরনের গল্প শুনতে চান, তাহলে আমি সেই ধরনের গল্প বলার চেষ্টা করব। আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।